আজ মধ্যপ্রাচ্যের আকাশ কালো মেঘে ঢাকা। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত প্রমাণ করে চলেছে আঞ্চলিক অস্থিরতা কতটা গভীরে চলে গেছে। এই সংকটকালে আমরা ফিরে তাকাতে পারি লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির দিকে। একসময় তাকে নিয়ে পশ্চিমারা নানা অপপ্রচার চালালেও বর্তমান পরিস্থিতি যেন তার অনেক আশঙ্কারই প্রতিধ্বনি। মুয়াম্মার গাদ্দাফি দীর্ঘ ৪২ বছর লিবিয়ার শাসন ক্ষমতায় ছিলেন। বরাবরই পশ্চিমা শক্তিগুলোর উদ্দেশ্য নিয়ে তিনি ছিলেন সন্দিহান। তিনি বিশ্বাস করতেন, পশ্চিমা দেশগুলো যখন গণতন্ত্র, স্বাধীনতা বা মানবাধিকারের কথা বলে, তার আড়ালে আসলে লুকিয়ে থাকে তাদের গভীর অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক স্বার্থ। গাদ্দাফির মূল লক্ষ্য ছিল লিবিয়ার সার্বভৌমত্ব রক্ষা করা এবং দেশের প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে সুবিশাল তেলের ভাণ্ডার, পশ্চিমাদের হাতের পুতুল হতে না দেওয়া। তিনি চেয়েছিলেন লিবিয়াকে একটি স্বাধীন ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে, যেখানে দেশের সম্পদ দেশের মানুষের কল্যাণে ব্যবহৃত হবে, পশ্চিমা কর্পোরেশনগুলোর মুনাফার উৎস হবে না। গাদ্দাফি বুঝতে পেরেছিলেন যে লিবিয়ার তেল সম্পদ পশ্চিমা দেশগুলোর কাছে কতটা লোভনীয়। তিনি এই সম্পদকে জাতীয়করণ করে লিবিয়ার জনগণের হাতে তুলে দিতে চেয়েছিলেন। তার সরকার লিবিয়ার নাগরিকদের জন্য বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন এবং এমনকি বিবাহ ঋণ প্রদান করত। এই ধরনের জনমুখী নীতিগুলো পশ্চিমাদের কাছে মোটেই সুখকর ছিল না, কারণ এটি তাদের পুঁজিবাদের মডেলের সাথে সাংঘর্ষিক ছিল। তারা চাইত লিবিয়ার সম্পদকে নিজেদের ইচ্ছামতো ব্যবহার করতে। গাদ্দাফি জানতেন, যদি লিবিয়া পশ্চিমাদের প্রভাবের শিকার হয় তাহলে লিবিয়ার জনগণ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে এবং দেশটি শুধুমাত্র একটি সম্পদ আহরণের কেন্দ্রে পরিণত হবে। তার আরেকটি বড় স্বপ্ন ছিল একটি শক্তিশালী আফ্রিকান ইউনিয়ন প্রতিষ্ঠা করা। তিনি বিশ্বাস করতেন, আফ্রিকার দেশগুলো যদি ঐক্যবদ্ধ হয় এবং একটি একক মুদ্রা বা দিনার চালু করে, তাহলে তারা পশ্চিমা অর্থনৈতিক আধিপত্য থেকে মুক্তি পেতে পারবে। এই প্রস্তাবগুলো পশ্চিমাদের জন্য বড় হুমকি ছিল, কারণ এটি তাদের বিশ্বব্যাপী আর্থিক ও রাজনৈতিক প্রভাবকে চ্যালেঞ্জ করত। গাদ্দাফি মনে করতেন, আফ্রিকান ঐক্যই পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একটি দুর্ভেদ্য ঢাল হিসেবে কাজ করবে এবং আফ্রিকার দেশগুলোকে নিজেদের ভাগ্য নির্ধারণের স্বাধীনতা দেবে। তিনি শুধু লিবিয়ার নেতা ছিলেন না, তিনি নিজেকে পুরো আফ্রিকা মহাদেশের স্বাধীনতার প্রতীক হিসেবে দেখতেন। তার এই দৃষ্টিভঙ্গি পশ্চিমাদের জন্য ছিল একটি চক্ষুশূল, কারণ তারা কোনোভাবেই চাইত না যে আফ্রিকা একটি শক্তিশালী ও স্বাবলম্বী মহাদেশে পরিণত হোক। আজকের ইরান ইসরায়েল সংঘাত বিশ্লেষণ করলে গাদ্দাফির দূরদর্শিতা আরও স্পষ্ট হয়। এই সংঘাত কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বৃহত্তর মধ্যপ্রাচ্যে পশ্চিমা প্রভাব বিস্তারের একটি জটিল চিত্র তুলে ধরে। গাদ্দাফি বহু আগে ভবিষ্যৎবাণী করেছিলেন যে পশ্চিমা শক্তিগুলো এই অঞ্চলে বিভেদ সৃষ্টি করে নিজেদের আধিপত্য কায়েম করতে চাইবে। তিনি বিশ্বাস করতেন, পশ্চিমা গণতন্ত্রের প্রলোভন আসলে আঞ্চলিক সংহতিকে দুর্বল করার একটি কৌশল। গাদ্দাফি জানতেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বিভেদ তৈরি করা পশ্চিমাদের একটি পুরনো কৌশল। তারা বিভিন্ন জাতিগোষ্ঠী, ধর্মীয় সম্প্রদায় এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ফাটল তৈরি করে নিজেদের স্বার্থ হাসিল করে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত এই কৌশলেরই একটি প্রকৃষ্ট উদাহরণ। পশ্চিমা শক্তিগুলো একদিকে যেমন ইসরায়েলকে সমর্থন করে, তেমনি অন্যদিকে তারা ইরানের উপর চাপ সৃষ্টি করে। এর ফলে এই অঞ্চলে উত্তেজনা বজায় থাকে, যা তাদের অস্ত্র ব্যবসা এবং ভূ রাজনৈতিক প্রভাব বিস্তারের পথ সুগম করে। গাদ্দাফি এই দ্বিচারিতা সম্পর্কে সচেতন ছিলেন এবং তিনি তার দেশকে এই ধরনের ভূ রাজনৈতিক খেলার শিকার হতে দিতে চাননি। গাদ্দাফি তার শেষ ভাষণে বলেছিলেন, তারা আমেরিকান ও অন্যান্য ভিজিটরদের বলতো যে তারা গণতন্ত্র ও স্বাধীনতা চায়, বুঝতো না যে সেটি একটি নিষ্ঠুর ব্যবস্থা যেখানে সবচেয়ে বড় কুকুর বাকিদের খেয়ে ফেলে। কিন্তু তারা সেই কথাগুলোর মোহে পড়েছিল, না বুঝেই যে আমেরিকায় ফ্রি ওষুধ নেই, ফ্রি হাসপাতাল নেই, ফ্রি বাসস্থান নেই, ফ্রি শিক্ষা নেই, এমনকি ফ্রি খাবারও নেই। এই উক্তিটি শুধু পশ্চিমাদের ফাঁপা প্রতিশ্রুতির প্রতি তার অবিশ্বাসকেই তুলে ধরে না, বরং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে পশ্চিমের মিথ্যা আশ্বাস না ভোলার জন্য একটি সতর্ক বানিয়েছিল। তিনি বুঝেছিলেন, পশ্চিমারা যে স্বাধীনতা বা গণতন্ত্রের কথা বলে তা আসলে একটি অর্থনৈতিক ও সামরিক সাম্রাজ্যবাদের মোড়ক ছাড়া কিছু নয়। তারা নিজেদের দেশের নাগরিকদের যে মৌলিক সুবিধাগুলো দিতে ব্যর্থ, সেই একই গণতন্ত্র বা স্বাধীনতা তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রপ্তানি করতে চায়। এর মাধ্যমে তারা এই দেশগুলোর সম্পদ লুণ্ঠন করে এবং নিজেদের প্রভাব বৃদ্ধি করে।
বর্তমান ইরান ইসরায়েলের সংঘাতের মূল কারণগুলোর মধ্যে একটি হলো এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্যের অভাব এবং পশ্চিমা দেশগুলোর বিভিন্ন পক্ষকে সমর্থন দিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তোলা। গাদ্দাফি এই ভূ রাজনৈতিক চালগুলো বহু আগেই ধরতে পেরেছিল এবং তার দেশকে এর থেকে রক্ষা করতে চেয়েছিলেন। তিনি দেখতে পাচ্ছিলেন যে পশ্চিমা হস্তক্ষেপের ফলে এই অঞ্চলে শুধু অস্থিতিশীলতাই বাড়বে, শান্তি বা স্থিতিশীলতা আসবে না। তার এই বিশ্লেষণ আজকের পরিস্থিতিতে আরও বেশি প্রাসঙ্গিক। গাদ্দাফি প্রায়শই বলতেন যে আরব বিশ্ব এবং আফ্রিকার উচিত নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলা। তিনি বিশ্বাস করতেন শুধুমাত্র ঐক্যবদ্ধ আরব এবং আফ্রিকান রাষ্ট্রগুলোই পশ্চিমা আধিপত্যকে প্রতিরোধ করতে পারবে। ইরান ইসরায়েল সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলো আরও বেশি বিভক্ত হয়ে পড়েছে, যা পশ্চিমা শক্তিগুলোর জন্য আরও সুবিধা সৃষ্টি করেছে। গাদ্দাফি এই বিভাজনের বিপদ সম্পর্কে সতর্ক করেছিলেন এবং তার দূরদৃষ্টি আজ আরও স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে। একসময় গাদ্দাফির এই সতর্কবাণীগুলো মধ্যপ্রাচ্যের অনেক দেশই হয়তো ভালোভাবে বুঝতে পারেনি। তারা পশ্চিমা শক্তিগুলোর জাঁকজমকপূর্ণ প্রতিশ্রুতিতে মোহিত হয়েছিল, মনে করেছিল পশ্চিমা মডেল অনুসরণ করলেই তাদের দেশগুলোতে শান্তি ও সমৃদ্ধি আসবে। তথাকথিত আরব বসন্তের সময় পশ্চিমা দেশগুলো কিছু অভ্যন্তরীণ বিদ্রোহকে সমর্থন করে মধ্যপ্রাচ্যের অনেক দেশকে অস্থিতিশীল করে তুলেছিল। লিবিয়াও এর শিকার হয়েছিল। তখন অনেকে গাদ্দাফিকে একজন স্বৈরাচারী হিসেবে দেখিয়েছিল এবং পশ্চিমা হস্তক্ষেপকে স্বাগত জানিয়েছিল। তারা ভেবেছিল গাদ্দাফির পতনের পর লিবিয়া একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ দেশে পরিণত হবে। কিন্তু আজকের বাস্তবতা ভিন্ন। লিবিয়া এখন গৃহযুদ্ধে জর্জরিত, তেল উৎপাদন ব্যাহত এবং সাধারণ মানুষের জীবন দুর্বিষহ। যে স্থিতিশীলতা গাদ্দাফির শাসনামলে ছিল তা এখন কল্পনাতীত। লিবিয়ার এই পরিণতি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর জন্য একটি জ্বলন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। তারা এখন বুঝতে পারছে পশ্চিমা হস্তক্ষেপের ফল কত ভয়াবহ হতে পারে। যখন লিবিয়াকে পশ্চিমা হস্তক্ষেপে ধ্বংস করা হয়েছিল, তখন অনেকে গাদ্দাফিকে একজন স্বৈরাচারী হিসেবে দেখিয়েছিল, যিনি তার নিজের জনগণের উপর নিপীড়ন চালাচ্ছিল। কিন্তু আজকের প্রেক্ষাপটে যখন মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের মধ্যে বিভেদ ও বাইরের শক্তির হস্তক্ষেপের কারণে চরম মূল্য দিচ্ছে, তখন সিরিয়া, ইয়েমেন ও ইরাকের মতো দেশগুলো ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছে। তখন গাদ্দাফির প্রতিরক্ষামূলক নীতিগুলোর গুরুত্ব নতুন করে উপলব্ধি হচ্ছে। তারা এখন বুঝতে পারছে অভ্যন্তরীণ সংহতি এবং বহিরাগত হস্তক্ষেপ থেকে নিজেদের রক্ষা করার গুরুত্ব কতটা অপরিহার্য। মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন হারে হারে টের পাচ্ছে যে পশ্চিমাদের গণতন্ত্র এবং স্বাধীনতার স্লোগান আসলে তাদের নিজেদের অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার একটি ছলনা মাত্র। তারা দেখছে যে পশ্চিমা দেশগুলো এই অঞ্চলে স্থিতিশীলতা আনার পরিবর্তে আরও বেশি অস্থিতিশীলতা সৃষ্টি করছে। অস্ত্র বিক্রি, সামরিক ঘাঁটি স্থাপন এবং বিভিন্ন পক্ষকে সমর্থন দিয়ে তারা এই অঞ্চলকে একটি চিরস্থায়ী সংঘাতের ময়দানে পরিণত করেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর নেতারা এখন উপলব্ধি করছেন যে গাদ্দাফি যখন তাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন, তখন তা কত সঠিক ছিল। যদি তারা তখন গাদ্দাফির কথা শুনত এবং পশ্চিমা প্রভাবকে প্রতিরোধ করতে ঐক্যবদ্ধ হতো, তাহলে হয়তো আজকের এই সংকট এড়ানো যেত। তারা এখন দেখছে যে তাদের অভ্যন্তরীণ বিভেদ এবং দুর্বলতা পশ্চিমা শক্তিগুলোকে এই অঞ্চলে তাদের প্রভাব বিস্তারের সুযোগ করে দিয়েছে। গাদ্দাফির লিবিয়াকে রক্ষার প্রচেষ্টা, পশ্চিমাদের আধিপত্য থেকে নিজেদের দেশকে মুক্ত রাখার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা এখন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর জন্য এক কঠিন বাস্তবতা। আজ মধ্যপ্রাচ্যের দেশগুলো এক কঠিন শিক্ষা গ্রহণ করছে। তারা বুঝতে পারছে যে নিজেদের ভাগ্য নিজেদেরই গড়তে হবে এবং পশ্চিমা শক্তিগুলোর উপর নির্ভরশীলতা কেবল তাদের দুর্বলই করবে। গাদ্দাফির সতর্কবাণীগুলো যা একসময় উপেক্ষা করা হয়েছিল, তা আজ তাদের কানের কাছে বাজছে। হয়তো এই তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের জন্য একটি নতুন পথ খুঁজে পাবে, যেখানে সার্বভৌমত্ব, ঐক্য এবং আত্মনির্ভরশীলতাই হবে তাদের মূল মন্ত্র। গাদ্দাফির স্বপ্ন ছিল একটি স্বাধীন, ঐক্যবদ্ধ এবং শক্তিশালী আফ্রিকা ও আরব বিশ্ব। যদিও তিনি তার জীবদ্দশায় সেই স্বপ্ন পূরণ করতে পারেননি, কিন্তু তার আদর্শ এবং সতর্কবাণীগুলো বর্তমান পরিস্থিতিতে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় গাদ্দাফির এই চিন্তাভাবনাগুলো আজকের বিশ্বে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে?